17 জুলাই 2016 রাত তখন 2টো। হংকংয়ের রাজপথ একদম নিস্তব্ধ। এর মাঝে 18 বছরের এক কিশোর হন্যে হয়ে একটা দরজায় নক করছে। না, সে কোনো চোর বা অপরাধী নয়। সে উত্তর কোরিয়ার এক টপ লেভেল ম্যাথ জিনিয়াস রি জং ইয়ল। মাত্র 24 ঘন্টা আগেই সে ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে দেশের হয়ে মেডেল জিতেছে। কিন্তু হংকংয়ের রাস্তায় এসে পালাচ্ছে কেন? সামনে দক্ষিণ কোরিয়ার অ্যাম্বাসেডার ভবন। রি জানত এই দরজা যদি আজ না খোলে তবে কাল সকালে তাকে ফিরে যেতে হবে এক অন্ধকার নরকে, যেখান থেকে ফেরা অসম্ভব। উত্তর কোরিয়া সরকার তার জন্য সব ঠিক করে রেখেছিল, বিলাসবহুল জীবন, সরকারি চাকরি, সম্মান। কিন্তু রি বুঝে গিয়েছিল এই চাকরি আসলে একটা ডিজিটাল জেল। আজ আমরা ফাঁস করব উত্তর কোরিয়ার সেই ভয়ঙ্কর সিস্টেমের গল্প, যেখানে ট্যালেন্টেড ছাত্রদের সাইবার যোদ্ধা বা হ্যাকার হিসেবে গড়ে তোলা হয়। কিভাবে রি জং ইয়ল তার জীবনের সবথেকে কঠিন ক্যালকুলেশন করে পালিয়েছিলেন, আর তার বিনিময়ে তার পরিবারকে কি মূল্য দিতে হয়েছিল। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের এই গল্পটি আপনার গায়ের লোম খাড়া করে দেবে। 1998 সালে পিয়ংইয়ংয়ে রিয়ের জন্ম। ছোটবেলা থেকেই সে ছিল গণিতে তুখোর। মাত্র 7 বছর বয়সেই সে ক্যালকুলেটরের মতো অঙ্ক করত। উত্তর কোরিয়া সরকার যখন বুঝল রি একজন মেধা সম্পদ, তখন তারা তাকে বিশেষ প্রশিক্ষণ দিতে শুরু করে। কিম জং উন জানতেন আধুনিক যুদ্ধ শুধু মিসাইল দিয়ে নয়, টেকনোলজি দিয়ে লড়তে হবে। তাই তারা রিয়ের মতো মেধাবীদের দিয়ে সাইবার ইউনিট তৈরি করে। এদের কাজ কি জানেন? সারা বিশ্বের ব্যাংক হ্যাক করা, ডেটা চুরি করা আর ক্রিপ্টোকারেন্সি লুট করা। বাংলাদেশ ব্যাংকের সেই বিখ্যাত ডাকাতি বা সোনি পিকচার্স হ্যাক, এরকম বহু ঘটনার পেছনে ছিল এই সাইবার ইউনিটের মস্তিষ্ক। বলে রাখি, ইতিহাসের ভয়ঙ্কর ব্যাংক ডাকাতি হয়েছিল বাংলাদেশে। এই নিয়ে চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। ভিডিওতে ফেরা যাক। রিয়ের মাথারে দেশ থেকে পালানোর বুদ্ধি কেন আসলো? 2015 সালে কলম্বিয়া ট্রিপে গিয়ে রি প্রথমবার বাইরের জগৎ দেখে। সে দেখে স্বাধীন মানুষ, পর্যাপ্ত খাবার আর আলো ঝলমলে শহর। সে বুঝল তার দেশ আসলে একটা বড় জেলখানা। 2016 সালে হংকং অলিম্পিয়াড ছিল তার শেষ সুযোগ, কারণ 18 বছর হয়ে গেলে তাকে আর বিদেশে পাঠানো হবে না। সে তার বাবাকে সব জানায়। তার বাবা জানতেন ছেলে পালিয়ে গেলে তাকে আর তার স্ত্রীকে কঠিন শাস্তি পেতে হবে, এমনকি মৃত্যুও হতে পারে। তবুও সন্তানের স্বাধীনতার জন্য সেই বাবা নিজের জীবনের ঝুঁকি নিয়ে রিকে দোয়া করলেন। হংকংয়ে রিয়ের ওপর কড়া নজরদারি ছিল, গার্ডরা সবসময় সাথেই থাকত। কিন্তু 16 জুলাই রাতে রি লক্ষ্য করে গার্ডরা একটু অসতর্ক। সেই সুযোগে মোজার ভেতরে বাবার দেওয়া $200 লুকিয়ে সে হোটেল থেকে বেরিয়ে পড়ে। সোজা ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে যায়, কিন্তু পাসপোর্ট ছাড়া কেউ তাকে সাহায্য করতে পারে না। তখন সে এয়ারপোর্টে দক্ষিণ কোরিয়ার এজেন্টদের কাছে যায় ও তাদের বলে, আমি উত্তর কোরিয়ার, আমি সেখানে থাকতে চাই না, আমাকে সাহায্য করুন। তখন সেখানে উপস্থিত মানুষ জন তাকে ভালোভাবে যাচাই করে যখন নিশ্চিত হয়ে যে সে আসলেই উত্তর কোরিয়ান, তখন তারা টাকা সাহায্য করার জন্য ইচ্ছা প্রকাশ করে। তারা অনেক চেষ্টা করার পরে তাকে জন্য রিকে তারা সরাসরি তো দক্ষিণ কোরিয়ায় পাঠাতে পারবে না, কিন্তু সেই শহরে থাকা তাদের একটি ভবন, যেখানে থাকা মানে অফিসিয়ালি দক্ষিণ কোরিয়ায় থাকা, সেই শহরের সেই বিল্ডিংয়ে যাইতে বলে। এইটাও বলে তারা এই মুহূর্তে তাকে এই সাহায্য করতে পারবে, বাকি কাজ তাকেই করতে হবে। এখন রি খুব কষ্টে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। এখানে ভয়ের বিষয় হচ্ছে এতক্ষণ উত্তর কোরিয়ার এজেন্টরা রিয়ে পালানোর বিষয় জানতে পেরে টাকা খোঁজা শুরু করছে। এখন রি খুব কষ্টে একাই খুঁজে বের করে দক্ষিণ কোরিয়ার কনসুলেট ভবন। সেই ভবনের দরজায় যখন সে কড়া নাড়ছিল, তখন তার বুক কাঁপছিল। যদি তারা তাকে ফিরিয়ে দেয়, যদি উত্তর কোরিয়ার এজেন্টরা তাকে ধরে ফেলে। সাউথ কোরিয়ান অফিসিয়ালরা তাকে রিসিভ করে। প্রায় 70 দিন তাকে সেই ভবনের জানালাবিহীন এক কামরায় লুকিয়ে রাখা হয়। এদিকে উত্তর কোরিয়া আর চীনের মধ্যে শুরু হয় কূটনীতিক যুদ্ধ। অবশেষে 10 বছর পর রি আজ দক্ষিণ কোরিয়ায় স্বাধীন। সে আজ বড় একজন গণিতবিদ, কিন্তু একটা হাহাকার আজও তাকে তাড়া করে বেড়ায়। তার বাবা মা কি আজও বেঁচে আছেন? উত্তর কোরিয়া কি তাদের ক্ষমা করেছে? রি জং ইয়লের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতার কোনো বিকল্প নেই। এক টুকরো রুটির চেয়েও মানুষের কাছে তার স্বাধীনতা অনেক বেশি দামি। আপনার কি মনে হয়, রিয়ের এই পালানোর সিদ্ধান্ত কি ঠিক ছিল? তার বাবা মায়ের এই স্যাক্রিফাইসকে আপনি কিভাবে দেখেন? কমেন্টে আপনার মতামত জানান। এই ছিল আজকের কিছুটা সংক্ষিপ্ত আলোচনা। এখানে আমি পুরোপুরি ব্যাখ্যা করিনি, করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।